আলাইকুম। চ্যানেল পড়শির পক্ষ থেকে আমি নুরুন নাহার হীরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রশ্নের মাধ্যমে আমরা একদিন একজনের কাছ থেকে তাদের মতামত এবং তাদের না বলা কথা আমরা শুনে থাকি। আজ আমি আমাদের খুলনা শহরেই ইকবাল হাসান তুহিনের বাড়িতে এসেছি তার কাছে কিছু কথা জানতে। তার অবাধ্য কথাগুলো আমাদের সঙ্গে প্রকাশ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন তুহিন ভাই? জি, আলহামদুলিল্লাহ। আসলে আপনার কাছে কথা বলতে এসে আমার ভালো লাগছে যে আমি আপনার মতো একজন ব্যক্তির সাথে কথা বলছি, ধন্যবাদ। যিনি টিভি জগতে এবং আমাদের বেতার জগতে জড়িয়ে আছেন আমাদেরই আশেপাশে, অথচ আমরা জানতাম না, অনেকেই জানি না। এজন্য সেজন্য আমরা আসলে অনেক ভাগ্যবান যে আমাদের কাছের মানুষ একজন। আমি জানি পড়শি সংস্থার যিনি আমাদের আছেন এবং আমাদের চ্যানেল পড়শির যিনি আছেন কর্ণধর, ওনার সঙ্গে আপনি একই সঙ্গে নাটক করেছেন। জি জি। এস এম শের আলী শেরবাগের সঙ্গে আপনি নাটক করেছেন। জি। এটা শুনে আমার ভালো লেগেছে। আপনারা দুইজন মঞ্চ নাটক করেছেন, অনেক অনেক আপনাদের স্মৃতি বিজড়িত কথা আছে। এই জন্য আমি পড়শির দর্শকদের জানাতে চাচ্ছি যে আমি এমনই একজন ব্যক্তির কাছে এসেছি যার বক্তব্য আপনাদের আসলেই ভালো লাগবে। আমি একে একে ভাইয়ের কাছে কিছু কথা বলবো। আপনি আবৃত্তি করেন কতদিন থেকে ভাইয়া? আবৃত্তি আমি স্কুল জীবন থেকেই করি। আসলে আমার মায়ের অনুপ্রেরণায় আমি আবৃত্তি জগতে প্রবেশ করি এবং আমি স্কুল জীবনের শেষ দিকে বাংলাদেশে তখন ৪টি বিভাগ। এই ৪টি বিভাগ থেকে আমি উপজেলা, তখন ছিল থানা, থানার থেকে শুরু করে থানা, তারপরে জেলা, তারপরে বিভাগ এবং সর্বোপরি সারা বাংলাদেশ। এবং প্রতিটি ক্ষেত্রেই, প্রতিটি স্তরেই আমি প্রথম স্থান অধিকার করে সারা বাংলাদেশে এটাকে জাতীয় পুরস্কার প্রাপ্ত হই। এটি স্কুল জীবনের শেষ দিকে, এখান থেকেই আমার শুরু। এরপরে স্কুল জীবন শেষ, এরপরে কলেজে সেখানে পড়াশোনা করেছি, সেখানেও আবৃত্তি বিভিন্ন সময় করেছি। তারপরে বাংলাদেশ বেতারে প্রবেশ করি এবং ১৯৯০ সালের থেকেই আমি আবার এই আবৃত্তির পাশাপাশি নাটক বা নাট্যাঙ্গনে প্রবেশ করি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি খুলনা যেটি, সেটি থেকে আমি প্রশিক্ষণপ্রাপ্ত হই। প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ার পরে আমি মঞ্চ নাটক, তারপরে বাংলাদেশ বেতারের নাটক এবং বাংলাদেশ যে বিভিন্ন চ্যানেলগুলো রয়েছে টেলিভিশনের, সে সমস্ত টেলিভিশনে ধারাবাহিক নাটকে অংশগ্রহণ করেছি। আর এই করোনাকালীন সময়ে এই মুহূর্তে যে বিষয়টি রয়েছে যে শের আলী শেরবাগ ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ। তিনিও জানেন যে আমরা এই করোনাকালীন সময়ে, এই দুর্যোগময় মুহূর্তে সকলে একে অপরকে সহযোগিতা করবার জন্য সাংস্কৃতিক অঙ্গনটাকে বা সাহিত্য অঙ্গনটাকে পরিচালিত করবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। শের আলী শেরবাগ ভাই উনি নিজেও একটি চ্যানেল নিয়ে মানুষের কাছে পৌঁছে দেবার জন্য এবং সাংস্কৃতিক অঙ্গন, সাহিত্য চর্চা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে আপনি যাচ্ছেন। খুব একটা ভালো কথা বলেছেন যে সাহিত্য চর্চা। হ্যাঁ ভাই, আমি এখানে আরেকটা প্রশ্ন করি যে আপনি বর্তমানে যে সাহিত্য চর্চা এবং সাহিত্য সংগঠনের যে কার্যক্রম সম্পর্কে আপনার অবস্থান আমাদেরকে একটু জানান। সাহিত্য চর্চা যেটি হচ্ছে, যেহেতু আবৃত্তির কথা আমরা বলেছি, আবৃত্তির কথা যদি আসে তখন সাহিত্য আসলে কবিতা থেকেই কিন্তু আবৃত্তির প্রসঙ্গটি আসে। তো কবিতা যারা লেখেন আমরা তাদেরকে সাধারণত কবি বলি, কেউ লেখক বলেন, কেউ
বিভিন্ন আঙ্গিকে তাদেরকে বিভিন্ন উপমা দিয়ে আমরা ডেকে থাকি। কিন্তু এটি একটি কবিতা সাহিত্যের একটি অঙ্গন। সাহিত্যের এই অঙ্গনে যারা পদচারণা করেন তাদেরকে নিয়েই কিন্তু আবৃত্তিকাররা আ মা চর্চা করেন। তাদের কবিতাগুলো অ নিয়ে হ্যাঁ, তারা কবিরা লেখেন, জি, কবিরা লেখেন কবিরা লেখেন আর আর আমাদের মতো শিল্পীরা, আবৃত্তিকাররা আবৃত্তিকাররা আবৃত্তি কণ্ঠ করেন। দেয় তাতে। আপনি কি কখনো লেখেন না? আমি লিখেছি। লিখি নেই এই কথাটা ঠিক সঠিক হবে না। হুম, হুম। লিখেছি, আমি কলেজ জীবনে লিখেছি, সেগুলো পত্রিকাতেও প্রকাশিত হয়েছে। তার কিন্তু মানে আপনার লেখা আছে, আপনি লিখেছেন এবং আপনার নিজের লেখাও আপনি নিজে আবৃত্তি করেছেন। হ্যাঁ, কোনো এক সময় করেছি। খুব ভালো কথা। আসলে ভাই সাহিত্য চর্চা পাশাপাশি আপনি অনেক কিছু করেন, নাটক এবং আবৃত্তি। সাহিত্য চর্চাও ওই সঙ্গে চলে। এটা সাহিত্য বাদ দিয়ে মানে সাহিত্য বাদ দিয়ে আবৃত্তি না, আবৃত্তি বাদ দিয়ে সাহিত্য না। এটা দুটোই সঠিক মানে বলেছেন। একই সঙ্গে ওতপ্রোত থাকে। জড়িত। ওতপ্রোতভাবে জড়িত। আপনার প্রিয় কবি কে? এই সময়ে আসলে প্রিয় কবি যে বিষয়টি আপনি একটি খুব সঙ্গত প্রশ্ন করেছেন। প্রিয় কবি কে? এই প্রিয় কবির বিষয়টি আমরা আমার দৃষ্টিকোণে আমি দুটি দিক থেকে দেখি। একটি হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আরেকজন হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এখন দুজনকে যদি আমি একই মাপকাঠিতে মাপতে যাই তাহলে হবে না। সেই কারণে আমি আমার দেশ থেকে, দেশ মাতৃকার দিক থেকে আমি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামেরকেই প্রাধান্য দেই এবং পাশাপাশি যে কথাটি বলবো যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আ তার কথা না বললেই নয়। তিনি আমাদের এই কবি জগৎ বা কবিতার গুরু যেটি বলা হয়, আমরা বলি এটি। সেই প্রসঙ্গে আমি দুজনকেই প্রাধান্য দেই। সমান চোখেই জি, দেখেন। সমান। হ্যাঁ, এটা আমাদের সবারই উচিত যে আমরা কেউ একজন আরেকজনের ঊর্ধ্বে না। একজন আরেকজনের পরিপূরক। পর এ যার অবস্থান যার থেকে যে তিনি যেখানে সেই জি, অবস্থানে ভাই অবস্থান এটাই করছেন। আসলে সত্য কথা। আমি আরেকটা কথা বলি। আরেকটি কথা আমি এর সাথে একটু সংযোগ করতে চাই। সেটি হচ্ছে অ্যা আজকে মানে কবি যেহেতু পছন্দের কবির কথা বলেছেন, সেহেতু আ এখনকার সময় অনেক নতুন, নতুন কবিরা আসছেন। অনেক ভালো, ভালো লেখা আমরা পাচ্ছি। কিন্তু আবার অনেক কবি আছেন, এটি আমি কবিদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। অ্যা কবিতার মেইন যে বিষয়টি রয়েছে এটি অনেকে না বুঝেই কবিতা লেখেন এবং এই ক্ষেত্রে আমরা যারা আবৃত্তিকার বা বাচিক শিল্পী বলেন, তাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়। কারণ কবিতার আঙ্গিক, কবিতার স্থান, কবিতার কাল, পাত্র এইগুলো বিষয়টি যদি মাথায় না রেখে কবিতার ছন্দ, কবিতার পতন, হুম। এই জিনিসগুলো যদি মাথায় রেখে কাজ করা হয় আপনি তাহলে আবৃত্তি করতেও আসলে অনেক আপনি সুবিধা হয়। ভালো একটা কথা বলেছেন। আমি কিন্তু আপনার কাছে মেদ সম্পর্কেই কথা বলতে যাচ্ছিলাম। ধন্যবাদ। হ্যাঁ, এটা হচ্ছে আসলে মেদটা যে লেখার যেমন কিনা যেকোনো একটা গানের তাল, লয়, সুর মিলাতে হয়। আর অবশ্যই। একটা লেখারও কিন্তু তাল, লয় আছে। জি, এই মেদ দিয়েই তৈরি হয়। রাইট। মেদ দিয়ে এটা আমরা জানি। এটি এখন হ্যাঁ, আমরা কবিতা আমরা মনে করি কি এ এ যায়, গায়, যায়ের পরে যায়ের সাথে গায় মিলিয়ে এবং মানে সেন্টেন্সের শেষে যদি এই শব্দের চয়নগুলো আ মিলানো যায় তাহলে মনে হয় একটি কবিতা হয়ে যায়। আসলে বাস্তবিক কি তাই? না। এটি আমাদেরকে ভাবতে হবে। আমি আবৃত্তি করতে যেয়ে অনেকের কবিতা পেয়েছি। ভাইয়া আবৃত্তি এখন আমরা অনেকে আমাদের কমার্শিয়াল অনেক আবৃত্তিকার, বাচিক শিল্পী রয়েছেন। যারা যে কাজটি করেন যে টাকা অর্থের বিনিময়ে যেহেতু আবৃত্তি করছি আমরা, সেহেতু কবিতা যাই হোক না কেন, আবৃত্তি করে আমাকে অর্থ উপার্জন করতেই হবে। আমি এটির ঘোর বিরোধী। আ অর্থ উপার্জনের জন্য আবৃত্তি নয়। একটি ভালো কবিতা মানুষের কাছে পৌঁছে দেবার জন্যই আবৃত্তি। ঠিকই বলেছেন ভাইয়া। আসলে এখানে আপনি যে কথাটা বলেছেন যে আবৃত্তিটা এমনই একটা জিনিস। যেমন মানুষ গান ভালোবাসে। গানে হয়তো কেউ বলবে যে না গানে সুর দিয়ে সুরের ছন্দপতন হয় না, সুর করে এবং সেখানে মিউজিক থাকে। আমি বলবো যদি কোনো আবৃত্তিকার তার আবৃত্তি সুন্দরভাবে উপস্থাপন করে তাহলে কিন্তু সেই আবৃত্তি গান রেখে আবৃত্তি শুনবে। অবশ্যই, অবশ্যই সেটি যদি আমি নিজেই শ্রুতি দেখেছি। মধুর হয় হ্যাঁ, এবং এবং সেখানে আরেকটা কথা আমি বলব, যারা লেখেন যারা, উনারা যদি
ওই মেদগুলা যদি এর ভিতরে পৌঁছে দেন আর আবৃত্তিকার যদি সুন্দরভাবে আবৃত্তি করতে পারেন, তাহলে প্রত্যেকে কিন্তু গান রেখে আবৃত্তি শুনবে। অবশ্যই আমি আপনার সাথে একমত। হ্যাঁ, এই বিষয়টিতে এটা আমি সম্পূর্ণভাবে সবসময় একমত। দেখেছি, এটা হয়। গানের জগতে গান, আবৃত্তির জগতে আবৃত্তি। কিন্তু বিষয়টি হচ্ছে আবৃত্তি, আমরা চিন্তা করি কবিতার অনেক অনুষ্ঠানে, কবিতার অনুষ্ঠান, ওখানে বেশি লোক সমাগম হয় না, দর্শক বেশি নেই, শ্রোতা বেশি নেই। কিন্তু গানের একটি অনুষ্ঠান হলে অনেক শ্রোতা, অনেক। আবৃত্তি যদি আবৃত্তির মতো হয়, কবিতা যদি মানুষের কাছে গ্রহণযোগ্য কবিতা হয়, অবশ্যই আমি মনে করি সেই অনুষ্ঠানে শ্রোতা দর্শক হাজির থাকবে। আমরা এখন একটু অন্যদিকে যাই ভাই। জি। এটা হচ্ছে আমরা লক্ষ্য করছি বর্তমানে সময়ে সাহিত্যাঙ্গনগুলোতে দেখা যাচ্ছে বিভিন্ন মতবাদ আসছে। হ্যাঁ, আছে। এটা হচ্ছে আসলে কোনোটা দলাদলি, এমনকি সাংগঠনিক কেন্দ্রিক, হ্যাঁ, মানে চিন্তা ভাবনা একটা বিভিন্ন ধরনের চলে আসছে, সমাজটাকে কলুষিত করছে। তারপরে দেখছি যে যারা আবৃত্তি করছেন, আবৃত্তিকারদের ভিতরে আমি দর্শকদের জানাবো যে কেউ কোনো কিছু মনে করবেন না। আমি ভাইকে জানতে চাচ্ছি যে আবৃত্তিকারদের ভিতরে আমরা দেখছি যে অনেক ধরনের আবৃত্তিকার এসে যাচ্ছে। এই আবৃত্তিকারদের সম্পর্কে আপনার কি বলার আছে? এটি একটি কঠিন প্রশ্ন করেছেন। এই উত্তরটি আসলে দেওয়া খুব কঠিন। এই আবৃত্তিকারদের প্রসঙ্গে আমার বলার কিছুই নেই। এটি আমি দর্শক এবং শ্রোতা যারা রয়েছেন তাদের কাছেই এই বিচারের ভার আমি দিয়ে রাখছি। তারাই ভালো বলতে পারবেন। হ্যাঁ, আপু, আপনি যে প্রসঙ্গটি টেনেছেন অত্যন্ত যুক্তিসঙ্গত একটি প্রসঙ্গ। প্রসঙ্গটি হচ্ছে আবৃত্তি, কবিতার পাঠ একটি বিষয়। আপনি যেমন বলেছেন গানের তাল, লয়, ছন্দ রয়েছে, আবৃত্তিরও কিছু তাল, লয়, ছন্দ আছে। সেটি মেনে যদি আবৃত্তি না করা যায় তাহলে সেটি আবৃত্তি হয় না। অনেকে আমাদের সকলেরই কণ্ঠ আছে। আমরা বলি না বেসুরে গান, তেমনি বেসুরো আবৃত্তিও আছে। তো সেই বেসুরে আবৃত্তি শুনতে কতটা ভালো লাগবে, কতটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, এটি যারা দর্শক শ্রোতা আছেন তাদের কাছেই বিবেচ্য যে সেটি কেমন লাগবে। আমার কথা হচ্ছে, আপনি কিছু এই প্রসঙ্গে একটু বলছি, যারা আমাকে ক্ষমা করবেন, যারা আবৃত্তি করছেন আর যারা কবি আছেন, এই দুই পক্ষকেই আমি বলবো। সেটি হচ্ছে, কিছু কবি আছেন, চিন্তা করেন যে আমি কিছু কম অর্থ দিয়ে যদি ওনাকে দিয়ে কণ্ঠ দেওয়াতে পারি বা আবৃত্তি করাতে পারি তাহলে ওটি, কিন্তু সেটি আবৃত্তির মতো করে হচ্ছে কিনা, তিনি ওই কবিতাতে যে বিষয়গুলো, যে প্রসঙ্গগুলো আনতে চেয়েছেন সেগুলো আবৃত্তিকারের কণ্ঠে আসছে কিনা, এই বিষয়গুলো তখন বিবেচনায় আনেন না। যে কারণেই কিন্তু আপনার কথাটি এসছে যে বিভিন্ন জনে আবৃত্তি করছেন। আসলে আমি বলবো আবৃত্তি নয়, চেষ্টা করছেন, এটি বলবো। আমিও যেমন চেষ্টা করছি, আমিও জানি না আমি ভালো করি কিনা, আমি দর্শকের হৃদয় জয় করতে পারছি কিনা, তবে আমি চেষ্টা করে যাচ্ছি সকলের কাছে পৌঁছে দেবার জন্য। আমি একটি মেসেজ পৌঁছে দেবার জন্য সকলের কাছে চেষ্টা করি। আমি অর্থ নয়, হ্যাঁ, অর্থটি কখন প্রয়োজন হয়, যেমন একটি কবিতা, এখন কিন্তু কবিতা এডিটিং এর একটা বিষয় আছে, এখানে এডিটররা কিন্তু একটি ভালো অর্থ নিয়ে যায়, যে কারণের জন্য আবৃত্তিকার আবৃত্তি করার পরেও এডিটিং এর এই পয়সাটি দিতে হয়। এই জায়গাটা থেকে আমি আসলে হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনি কি বলতে যাচ্ছেন। আসলে আমাদের আবৃত্তিকারদের বেশ ভালোভাবে আমরা আবৃত্তি করতে চাই এবং যারা করছেন তারা যেন ভালোভাবে উপস্থাপন করতে পারেন, এটাই আমরা চাই। আবৃত্তিটা সেইভাবে উপস্থাপন করতে, যেমন কিনা আমরা যদি বলি, তখনও পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয় লাগিল দোলা, এখানে আমি যদি বলি তখনও পলকে দারুণ ঝলকে, এটাই কিন্তু আমাদের অন্যরকম হয়ে যাচ্ছে। যাই হোক, ক্ষমা করবেন, আমি অন্যদিকে যাচ্ছি না। আপনার কথা রেশ ধরে একটু না বললেই নয়। যেমন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা, বিদ্রোহী কবিতা। আমরা বিদ্রোহী যারা নতুন এসছেন বা অনেককে, আপনার এই কথাটি মানে আমি সঠিকতা প্রমাণের জন্য বলছি, সেটি হচ্ছে অনেকেই বিদ্রোহী কবিতাটাই বিদ্রোহ কবিতা, সেই কোনো বিদ্রোহী ঢং দিয়ে উচ্চ স্বরে করবার চেষ্টা করেন। আসলে কি তাই? বিদ্রোহী কবিতা কি অন্য একটা আঙ্গিক আছে, অন্য একটি ঢং আছে, সেই ঢংটিতে আনতে হবে। বিদ্রোহী কবিতা মানেই উচ্চ স্বরে কবিতা পড়তে হবে না, তার উচ্চ স্বর আছে,
তার ছন্দ আছে, ওই কবিতার ভিতরে কিন্তু ছন্দ আছে। জি। একটি জায়গায় এতটি ছন্দ আছে যে ওই ছন্দটি যদি কোনো প্রকারে বেসুরো হয়ে যায় তাহলে কবিতাটি ভালো লাগবে না। আমি দেখেছি অনেকে এই বিদ্রোহী কবিতাটি আবৃত্তি করেছেন, বিভিন্ন ঢঙে করেছেন এবং একেবারে আপনি যে আঙ্গিকটা বললেন ঠিক ওই আঙ্গিকে উচ্চ স্বরে আবৃত্তি করে গেছেন। এটা আবৃত্তি বলবো না পাঠ আচ্ছা বলবো ভাই, নাকি আমরা উনি চেষ্টা অনেকক্ষণ করেছেন কথা বলবো। বললাম। আপনি যেহেতু আবৃত্তিকার, আমরা সেহেতু আমরা একটু আবৃত্তি শুনতে চাই। আবৃত্তি শুনতে চান ভালো। তবে আমি দর্শকদেরকে দর্শকদের জন্য আমি আবৃত্তি। দর্শকদের নিরাশ করব না। আমি দর্শকদের জন্য আমি এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমি দর্শকদের জন্য বলতে চাই। আমার কবি যারা রয়েছেন বাংলাদেশে অনেক, আমি বলেছি বাংলাদেশে অনেক কবি হয়েছেন। আমার কাছে কিছু লেখা অনেক অসামান্য মনে হয়েছে, অনবদ্য মনে হয়েছে। তো আমি আমি রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, সুকান্ত, জীবনানন্দ দাশ, শামসুর রহমান এনাদের কবিতা নয়। আমি নতুন কবিদের কবিতা পড়তে চাই। আমি কয়েকটি চ্যানেলেও এই কাজটি করেছি। অনেকে বলেছেন আপনি নতুন, হ্যাঁ আমি, কারণ আমি নতুন কবিদের কবিতা যদি শ্রোতাদের সামনে, দর্শকদের সামনে আনতে পারি, এই কবিতাগুলোই একদিন প্রচার সমৃদ্ধ হয়ে উঠবে, ঠিক। আমার বিশ্বাস। ঠিক। তো শুনতে চেয়েছেন যখন আমি শোনাবো। আমার এই ২-১ দিন আগে আমি দুটি কবিতা আপনাদেরকে শোনাবো এই মুহূর্তে। যেহেতু শোকের মাস আগামী দুদিন পরেই শোকের মাস একটি শুরু হয়ে যাবে। শোকের একটি কবিতা আমি করেছি, সেটি এখনো প্রকাশ পায়নি। তবুও আমি আজকে দর্শকদের জন্য সেটি শোনাবো। আরেকটি কবিতা সেটি নতুন, দুজনেই নতুন এবং আমি বলব যে উদীয়মান কবি যাদেরকে আমরা বলে থাকি, উদীয়মান কবি। মানে আপনি বলতে চাচ্ছেন প্রবীণ কবি এবং মানে নবীন কবি। আমি প্রবীণদের যদি আপনারা দর্শকদের যদি শোনাতে বলেন, প্রবীণ কবিদের আমি শোনাতে পারবো, সমস্যা নেই। কিন্তু আমি নবীন কবিদের দু একটি কবিতা রাখতে চাচ্ছি যাতে করে দর্শকরা এটি বুঝতে পারেন তাদের লেখাও কোন মানের এবং তারা কোন আঙ্গিকে কবিতাগুলো লিখছেন। আসলে প্রচার না হলে তো প্রসার হবে না। রাইট। তাদেরও তো প্রচার, প্রচারেই প্রসার। তাদেরও তো প্রচার দরকার। জি জি। তো ঠিক আছে ভাই, আমরা একটা কবিতা শুনি, তারপর আমরা আবার চলে আসবো কথায়। কবিতা আমি যেটি বললাম যে শোকের মাসে, আগস্ট মাস শোকের মাস, সেটি আমি এই কবিতাটি পরে করবো। আমি দুটি কবিতা করব এবং নবীন কবিতে। তো প্রথম কবিতাটি কবি নাজনীন চৌধুরী লেখা, ধর্ষকের ঠোঁটে মাসতে চাই না। আমি কাঠগড়ায় দাঁড়িয়ে করজোরে নয়, শির দ্বারা খাড়া করে বলেছি বিচারকের সামনে, আমি ধর্ষিতা, আমি কোনো পাপ করিনি। ওই পাপীকে মেরে আমি কোনো পাপ করিনি। আমার বিচার করুন। আমি ওই জঘন্য শয়তানের ঠোঁটে বাঁচতে চাই না। ও আমার সারা শরীর খুবলে নিয়েছে, খামচে ধরেছে জনি, রক্তের ধারা মাটি বুক পেতে জমিয়ে রেখেছে। ওকে পুঁতে ফেলুন, ওকে পুঁতে ফেলুন। আমি আর সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। হঠাৎ এজলাসে নেমে এলো পিন পতন নীরবতা। সবাই আমার দিকে তাকিয়ে, সারিবদ্ধ শরীর থেকে নেমে আসছে পিঁপড়েরা। ওরাও বুঝে গেছে আমি ধর্ষিতা। দু চোখ ছানা ভরা করে তাকিয়ে আছে বিচারক আমার দিকে। কি লিখবে হয়তো তাই ভাবছে। আমি হেসে উদাস চোখে বললাম, আমি ফাঁসি চাই, আমি ফাঁসি চাই।
ওই ধর্ষকের ঠোঁটে বাঁচতে চাই না। তখন আকাশ ছিল নীল। আমি দেখেছি, হ্যাঁ, খুব স্পষ্ট দেখেছি, শকুরের ঝাঁক দল বেঁধে আকাশে উঠছে। তাদের পাখার শব্দে আমি বুঝেছি তারাও ঘৃণা করে নামবে না মাটিতে, ঠোকর দেবে না ওই পাপিষ্ঠের মাংসে, ওই পাপিষ্ঠের মাংসে ঠোকর দিবে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আসলে নাজনীন আপুর লেখাটাও সুন্দর, আপনার আবৃত্তিও সুন্দর। নতুন কবি লিখেছেন, আমার কাছে মনে হয়েছে যে এটি একটি বর্তমান সমাজের প্রেক্ষাপটে ধর্ষক এবং ধর্ষিতা যারা রয়েছেন তাদেরকে এটা সম্পূর্ণতা বাস্তবায়ন করার ফুটে উঠেছে। জি জি, এই জন্য ধন্যবাদ ভাইয়া। আমরা আসলে কি সময় স্বল্পতার জন্য আমরা গল্প আমরা পরে করব। আমরা দেখি দর্শকদের জন্য আমাদের আরো কিছু কথা আছে। দেখুন, বাংলাদেশে সাংবাদিকদের জন্য প্রেস ক্লাব আছে, জি, ডাক্তারদের জন্য বিএমএ ভবন আছে, হ্যাঁ, পেশাজীবীদের কমার্স চেম্বার আছে। আপনি কি মনে করেন কবি সাহিত্যিকদের জন্য এখনো পর্যন্ত কিন্তু কোনো প্রতিষ্ঠান কোনো জায়গায় বসবে? সাহিত্য ভবন কোথাও গড়ে ওঠেনি। আপনি কি মনে করেন? আপনার এই বিষয়ে মন্তব্যটা কি জানতে চাই। অবশ্যই অবশ্যই সাহিত্য ভবনের প্রয়োজনীয়তা রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রয়েছে, শিল্পকলা একাডেমি রয়েছে, বাংলা একাডেমি রয়েছে। প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠান, আমি মনে করি এক্ষেত্রে সরকারের একটি বড় পৃষ্ঠপোষকতার প্রয়োজন রয়েছে এবং সরকারিভাবেই যদি সাহিত্য ভবন তৈরি হয়, কেন্দ্রীয়ভাবে ঢাকাতে প্রথমে হতে পারে, তারপরে প্রতিটি বিভাগীয় শহরে এবং তারপরে জেলা শহরগুলোতে আস্তে আস্তে এর বিস্তার ঘটতে পারে এবং তাহলে সাহিত্য প্রেমিক এবং সাহিত্য অনুরাগী যারা রয়েছেন তারা অনেক উপকৃত হবেন, অবশ্যই উপকৃত হবেন। আপনি বলছেন যে প্রথমেই আপনার কথা ভিত্তিতে চলে আসছে যে প্রথমেই ঢাকায়, আপনি তারপর এই জন্য বলতে চাচ্ছেন ঢাকাতে রাজধানী আছে, আপনি সেই জন্য হয়তো এই দৃষ্টিকোণ দিয়ে দেখছেন। আর আমি যদি মনে করি, আমি কিন্তু একটা কথা মনে করি যে সবকিছু যে ঢাকা থেকে শুরু করতে হবে এটা না। আমরা কিন্তু একবার খুলনাতে, আমার যতদূর জানা আছে, এখানে আমি জানি যে খুলনাতে সাহিত্য ভবন চাই বাস্তবায়ন একটা পরিষদ গঠিত হয়েছিল। তো এখানে দেখা গেল যে সেইটা আমরা কিন্তু আজও পর্যন্ত সে বাস্তবায়নটা করতে পারি নাই। সাহিত্য ভবনের জন্য সেখানে সংগঠকদের ডাকা হয়েছিল, সেইখানে সংগঠন হয়েছিল এবং সংগঠকদের নিয়েই সংগঠন হয়েছিল একটা কমিটি। এই কমিটিটা এখনো পর্যন্ত বাস্তবায়ন হলো না। হ্যাঁ, এটার এখন আমাদের এটা কমিটি হয়েছিল, কমিটি বাস্তবায়ন হয়নি না, কমিটিটা হয়েছে এবং সেখানে কাজও চলছিল, কিন্তু এইটা আবারও থেমে গেল। এইটার জন্য আপনার এই বিষয়টি আমি আপনার সাথে একটু শেয়ার করি। সেটি হচ্ছে, আমি প্রথমে রাজধানী কেন্দ্রিক কেন বলেছি। আসলে দেখুন, বাংলাদেশ সরকার যে সরকারের একটি পরিকল্পনা থাকে কোনো কাজ করবার ক্ষেত্রে। তো একটি কাজ শুরু করবার জন্য প্রথমে একটি পরিকল্পনার প্রয়োজন রয়েছে এবং তার একটি বিশাল বাজেটের প্রয়োজন রয়েছে। তো আমাদের এই করোনাকালীন সময়ে বলেন আর আগের থেকেই বলেন যে এই বাজেটের স্বল্পতার কারণেই আমি এই কথাটি বলেছি। সম্ভব হলে তো একই সাথে সব জায়গায় হলে তো খুবই ভালো, এটি আমরা অত্যন্ত আনন্দিত। আর যে প্রসঙ্গটি বলেছেন খুলনাতে, হ্যাঁ, খুলনাতে একটি হয়েছিল, এটি সত্য কথা। আপনারা জানেন যে আপনি শুরুতেই একটি কথা বলেছেন, বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন মত, বিভিন্ন পথ রয়েছে আমাদের ভিতরে, আমরা এক একজন এক এক মত, নানা পথে চলছি। তো এই পথ এবং মতের পার্থক্যের কারণেই হয়তো এটি থমকে গেছে। আমরা আশা করব এই সকল মত পথের ঊর্ধ্বে উঠে আমরা এই সাহিত্য ভবনের জন্য একটি চাহিদা রাখবো সরকারের কাছে। আমি আসবো, হ্যাঁ, আমি আপনারা যে
আমি আপনার সেই কথাটি আসি এবং সেই কথাটি দিয়ে আমি হয়তো শেষ করব, যে সেই আবৃত্তিটি, যে যেহেতু আহ, আগস্ট মাস শোকের মাস, আমরা সকলেই জানি। এখানে কি আমরা, হ্যাঁ, শোকের মাস আমরা শুনবো ভাই। আমরা আগে বলতে চাচ্ছি যে আমরা এখানে যে কমিটিটা গঠন হয়েছিল, জি এই কমিটিটা মানে অহিত ভাই, আল অহিত ভাই ছিলেন সভাপতি, জি এবং আমাদের পড়শির যিনি চ্যানেলের কর্ণধার উনি ছিলেন শের আলী শেরবাগ ছিলেন সাধারণ সম্পাদক। জি। তো সেখানে আসলে এই কাজটা এখানে থমকে গেছে। তা আমরা এখনো আরেকটু কি আমরা কি সামনে আগাতে পারি না? অবশ্যই। আমি এক্ষেত্রে বলবো যে সাধারণ সম্পাদক যিনি ছিলেন জি জি শের আলী শেরবাগ ভাই, যিনি আমার অত্যন্ত কাছের মানুষ, হৃদয়ের মানুষ, তো তাকে একটু উদ্যোগী হতে হবে। এবং আমরা যারা আছি, আমরা যারা সাংস্কৃতিক অঙ্গন বলেন, সাহিত্য অঙ্গন বলেন, যারা আছি, অবশ্যই তাকে সহযোগিতা করব, প্রাণপণ সহযোগিতা করব। এই আশ্বাসটুকু আমি এখান থেকে আমার খুলনাবাসী যারা রয়েছেন তাদেরকে এই আশ্বাসটুকু দিতে পারি। ব্যক্তিগতভাবে আমি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত রয়েছি। আমি নাগরিক ফোরাম 24 নম্বর ওয়ার্ডের সভাপতি। আমি আমার সংগঠনের পক্ষ থেকেও আমি সহযোগিতা খুবই জানি। ভালো লাগলো যে আপনি আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন। এর আগে আসলে সামনে আগস্ট আমাদের শোকের মাস, আমাদের এই শোকের মাসের জন্য আপনি একটা কবিতা শোনাবেন এবং সেই সঙ্গে চ্যানেল পড়শি যারা দর্শক শ্রোতা আছেন তাদের জন্য কিছু বলবেন। তবে সময় স্বল্প। ধন্যবাদ। আমি সময় স্বল্পতার কারণে আমি শেষ করব। চ্যানেল পড়শি এই যে কাজগুলো করছে, আমি প্রায় চ্যানেল পড়শির অনুষ্ঠানগুলো দেখি। অত্যন্ত সুন্দর এবং পরিচ্ছন্ন একটি অনুষ্ঠান তারা উপস্থাপন করেন দর্শকদের জন্য। তো আমি চাইবো চ্যানেল পড়শির যিনি কর্ণধার রয়েছেন, তিনি এটি আরও সুন্দরভাবে, এবং খুলনা শুধু নয়, আমি দেখেছি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরেও অনেক শিল্পীকে নিয়ে এসেছেন এই পড়শির বিভিন্ন অনুষ্ঠানে। সেই তার এই ধারাবাহিকতা বজায় থাকবে। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা দেখছিলেন ইকবাল হাসান তুহিনের আবৃত্তি এবং তার কিছু না বলা কথা উপস্থাপন করলেন। খুব ভালো লেগেছে ভাই আপনার সব কথা। এতক্ষণ আমরা শুনেছি, দেখেছি চ্যানেল পড়শির 3য় অধ্যায় ছিল। আমরা এখন ইকবাল হাসান তুহিনের কবিতা, তার আবৃত্তির সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে আমাদের আমার আমি 3য় পর্বের অনুষ্ঠান। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সঞ্চালিকা। আমি চলে যাচ্ছি আবৃত্তিতে। আমি আর সময় নিব না, যেহেতু সময় কম। কবিতার শিরোনাম সেই বজ্জাত রাত। কবি এম সাফায়েত হোসেন। ভেবেছিল কবু সেই বজ্জাত রাত, তার গর্ভজাত অভিশপ্ত প্রভাত, নিকষ কালো কলঙ্কিত ইতিহাস বুকে নিয়ে উদয় হবে মহাকালে। ভেবেছিল কবু সেই নিষ্পাপ ঢাল প্রহর, বিষাদের চাদর গায়ে জড়িয়ে লোহিত স্নাত সূর্যটা নিয়ে পূবাকাশে দেখা দেবে রক্ত জবা ভোর। ভেবেছিল কবু সেই দিন মসজিদের মুয়াজ্জিন, তার কল্যাণের আহ্বান বেদনার বিউগলের সুরে, অনুভূতির তন্ত্রীগুলো ছিঁড়ে হয়ে উঠবে বিষাদের জানাজার তাকবীর। ভেবেছিল কবু কালোত্তীর্ণ মহান চিত্রকার সালভেদর, অ্যাঞ্জেলো, দা ভিঞ্চি, ভ্যান গগ, পিকাসোর আঁকা চিত্রের চেয়ে দামি একটি তর্জনীর তুলি দিয়ে লাল সবুজ রঙে ৫৫,০০০ বর্গ মাইল বৃহৎ প্রচ্ছদ পটে এঁকেছিলেন বাংলাদেশ নামক অমূল্য চিত্র, যা জীর্ণ বিদীর্ণ করে দেবে অশুভ চক্র। ভেবেছিল কবু স্বাধীনতার সূতিকাগার ৩২ নম্বর বাড়িটি, যা আমাদের অস্তিত্ব, সম্মান, আন্দোলন সংগ্রামের ঘাঁটি, আজ তা পিতা মাতা
ভগ্নী ভ্রাতা স্বজনের রক্তে প্লাবিত হবে। ভেবেছিল কভু এই সমৃদ্ধ বাঙালি জাতি তার গৌরবের ইতিহাস কলঙ্কিত হবে, বিশ্বাস হারিয়ে বেঈমান হবে, নির্ভরতা হারিয়ে দেউলিয়া হবে। অতঃপর পিতৃহন্তারক জঘন্য অপরাধী ইডিপাসের মতো মাথা করে নত পৃথিবীর বুকে খলনায়ক হবে। ভেবেছিল কভু দাতাল বুনো শুয়োরের দল শৃঙ্খলিত খোয়ার ভেঙে ছুটে আসা আগ্নেয়াস্ত্র সজ্জিত বুট পরা, যারা হিমালয়ে বুক ঝাঁঝরা করে প্রবাহিত রক্তের ঝর্ণাধারার কালে কালে তাদের উত্তর পুরুষের পানপাত্রের শরাব হবে, 14 গোষ্ঠী মির্জাফরের বংশধর বলে অভিশপ্ত পদবিভূষিত হবে। ভেবেছিল কভু রাজনীতির মহাকবি তার রচিত মহাকাব্যের উপর নেমে আসবে কঠিন খড়গ, দায়মোচনের অধ্যাদেশ। তাই তার বিচারের বাণী বহু বছর নিভৃতে কাঁদবে। তার সজ্জিত কবি ভবনের পরজীবী ছারপোকারা হিমশীতল কামরায় বসে যৌনতার রগ রগে গল্পের মাঝে বিনোদন খুঁজবে। ভেবেছিল কভু গণতন্ত্রের সফল চাষী তার উর্বরা ফসলি জমিতে মিথ্যে গণতন্ত্রের চাষ হবে, জনগণের মৌলিক অধিকার কাজীর গোয়ালের গরু হবে। গণতন্ত্র হবে গাধার মুখের ঝুলিয়ে থাকা মূলো। ভেবেছিল কভু নায়ের পাকা মাঝি তার গাত্রাবরণ ধারণ করে পুচ্ছ লাগিয়ে কাক ময়ূর সাজবে। নায়ের গলুয়ে বসে পরাজিত হায়েনারা দাঁত কেলিয়ে হাসবে। সকল ভাবনার দুয়ার খুলে হে শতাব্দীর মহানায়ক, তোমার চেতনার সূর্য রশ্মি যদি ঝলমলিয়ে আসে, দেখবে এই বাংলাদেশে এক প্রত্যুষে ফুটে আছে কতিপয় কাব্য সুরভিত ফুল। জীবনানন্দ, সুকান্ত, জসিমউদ্দিন, নজরুল প্রজন্ম থেকে পাবে যাদের তৃপ্ত পদচারণায় রাজনীতির উঠোনখানি হবে মুখর। সাথে পাবে তাজউদ্দিন, ক্যাপ্টেন মনসুর, কামরুজ্জামান, সৈয়দ নজরুল, তোমার বিশ্বস্ত সহচর, তোমার বিশ্বস্ত সহচর।